পাপা পাপা খেলবে চলো না। একটু কাজ করছি, তুই তোর ভাইয়ের সাথে গিয়ে খেল না। এই দাদা খেলবি চল না। কি হচ্ছে কি রিমি, আমার এখন খেলতে ভালো লাগছে না। বর্ষা, রিতম বড় হচ্ছে, হয়তো বন্ধুদের সাথে যেতে দিলে মনে হয় ভালো হতো। বাবা বেশি বেশি যেন বন্ধুদের সঙ্গে পিকনিকে যেতে দেওয়া হয়নি বলে তোর আমার উপরে রাগ। চল না দাদা, রাগ করছিস কেন? ধুর। তুমি ওকে কিছু বলো না। তুমি কিছু চিন্তা করো না। আয় চল চল রান্না বসাই চল। রিতম, আমি জানি তুমি রেগে আছো। আমি দেখিনি, আমার রাগেরই বা কেই বা দরকারে। আমি কিন্তু তোমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমার মায়ের তোমার জন্মের সময় এতই ইন্টারনাল ব্লিডিং হয়েছিল যে তাকে বাঁচানো সম্ভব হয়নি। তুমি তখন খুব ছোট ছিলে। আমার পক্ষে কাজ সামলে তোমাকে দেখাশোনা করাটাও মুশকিল হয়ে পড়েছিল। বর্ষা তোমায় ভালোবাসে। আমি খেয়াল করেছি, স্কুল ট্রিপে বন্ধুদের সাথে যেতে মানা করেছি বলে তুমি বর্ষার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো। এখানে আসার পথেও তোমাকে একবারও কথা বলতে দেখলাম না। তোমরাই আমাকে জোর করে আনলে, আর আমার নিজের মা থাকলে হয়তো এই কষ্টগুলো আমাকে আর করতে হতো না। বর্ষা কিন্তু তোমায় নিজের সন্তানের মতো ভালোবাসে। সন্তানের মতো ভালোবাসা আর নিজের সন্তানকে ভালোবাসা দুটোর মধ্যে ভাড়াত আছে বাবা। তাই হয়তো কোনো ছোট মোটো কারণে আমি রাগ করে ফেরি। অ্যাটলিস্ট বর্ষাকে প্রপার সম্মানটুকু তো দিতে পারবে তুমি। আমি এখন কথা দিতে পারছি না বাবা, কিন্তু আমি চেষ্টা করব। দাদা এত জোরে ছুড়লি, দাঁড়া আমি নিয়ে আসছি। কি ভেবেছিস কি তুই? হ্যাঁ, যাদের খাস যাদের করিস আর তাদেরই কিনা ক্ষতি করিস। কি ছেড়ে হয়েছে। আর হ্যাঁ, ভালোই ভালোই বলে দে বলছি, না হলে কিন্তু তোর শ্রীঘর বাস কেউ আটকাতে পারবে না। এবার একা দিলেই। কি করছো কি দিদি? যার জন্য করেছিলি সেই বলে যবে থেকে রিমি হারিয়ে তবে থেকে ওর উপর নির্যাতন করছো। রিয়া যেমনি আমার মেয়ে তেমনি রিতমও আমারই ছেলে। আজ আমি নিতুর বাড়ি চলে যাব। সম্রাট, ট্যাক্সি ডেকে দাও। ঘটনা এখানে ঘটবে আমি তো বুঝতেই পারছি না। আচ্ছা সম্রাটদা, এটাই সেই জায়গা না? দাঁড়াও, এগিয়েও না। একে ছোঁবে না। দেখুন স্যার, যে বা যার কারণে বাচ্চাটা হারিয়ে গেছে সে কোনো পার্থিব জীব নয়, গ্রহান্তরের প্রাণী। ওহ,
রাবিশ। আমি আপনাকে কি জিজ্ঞেস করছি আর আপনি আমাকে কি বলছেন? মিস্টার দত্ত, আপনি কিন্তু চরম ভুল করছেন। এটা কোনো সাধারণ পুতুল নয়। এই পুতুলটা দিয়েই ওই জগতের দরজা খোলে। আচ্ছা, পুলিশের কাজ করবার আগে থেকেই তো দেখছি আপনি উল্টোপাল্টা বকছেন। আপনি আপনার মতো কাজ করুন, আর আমাকে আমার মতো কাজ করতে দিন। কাজ আর কোথায় করতে দিচ্ছেন মশাই? তদন্ত শুরু করবার আগে থেকেই তো আপনি বাধা দিচ্ছেন। দেখুন, এসব ভিত্তিহীন ধারণা কিন্তু আমি বিশ্বাস করি না। আপনি যেভাবে কনসার্নড সেখানে আমি অনেকটাই আশ্বস্ত। দেখুন, আমার সন্তান হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়াটাই বেশি দরকার। তাহলে একটাই রিকোয়েস্ট, অনুগ্রহ করে আর পুলিশের কাজে বাধা দেবেন না। আর হ্যাঁ, আমি যতদিন না বলছি আপনারা ওই পুরনো ওল্ড হাউসেই থাকবেন। ওল্ড হাউস মানে ওল্ড সার্কিট হাউস, যেখানে আপনারা আছেন। আর হ্যাঁ, আপনার ওই পুতুলটা দেখি। প্লিজ আমাকে এটা দিন। দেখলেন তো, পুলিশের কাজে অমনি বাধা দিচ্ছেন। এমনটাও তো করা যায়, যখন দরকার লাগবে তখন এই পুতুলটা আপনি আপনার কাছে রাখবেন। আরে আপনারা বুঝতে পারছেন না। হ্যালো, ইন্সপেক্টর অবিনাশ দত্ত স্পিকিং। ও, গোপাল বাবু, হ্যাঁ বলুন। পাওয়া গেছে? হ্যাঁ, কোথায় পাওয়া গেছে? জঙ্গলের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, আপনি ওকে বরং ওল্ড হাউসেই, সার্কিট হাউসেই নিয়ে যান। ওইটুকু বাচ্চাবে। আমি পরে বরং ওর কেস ফাইলটা নিয়ে নেবো। ঠিক আছে, ওকে। আপনার জাদুটোনা কাজ করেছে মশাই। রিমিকে খুঁজে পাওয়া গেছে। সম্রাটবাবু, আপনার সার্কিট হাউসে চলে যান। প্রিয়া ঘুমাচ্ছে। আমায় ক্ষমা করো সম্রাট, রীতাম্বরিয়াকে কিছু করেনি। দেখুন সম্রাটবাবু, এই অবস্থায় আপনার মেয়ের জবানবন্দি নেওয়া সম্ভব হচ্ছে না। আমি তো কিছু বুঝতেই পারছি না, ও যে কি বলছে। ও আবার অন্ধকারে হারিয়েও গেছিল, সেখানে নাকি একটা বাচ্চার সাথে ও খেলছিল। আবার শুনছি নাকি ওই বাচ্চাটাও ওকে নাকি কিডন্যাপও করেছে। কোনো বাচ্চাকে কি কিডন্যাপ করতে পারে? আপনি বরং যত তাড়াতাড়ি সম্ভব একটা ডক্টর কনসাল্ট করুন। খুব অদ্ভুত লাগছে জানেন তো। ঠিক এই কারণেই বলছি। কিন্তু আমার অফিস। তাহলে আপনি একটা কাজ করুন, কটা দিন এখান থেকেই বরং যাতায়াতটা করুন। তাহলে কালকে আমি তাড়াতাড়ি যাব, আবার তাড়াতাড়ি ফিরেও আসবো। হ্যাঁ রে, তোর বোন কোথায়? বেসমেন্টে গিয়ে খেলছে, আমি তার ডেকে আনবো। রিমি, কোথায় গেলি তুই? এই রিমি, রিমি। না রিমিরা, না। এই তুই কি করছিস রিমি? হ্যাঁ, হ্যালো হ্যালো সম্রাট, ঘরে একটা অঘটন ঘটে গেছে। তাহলে ডক্টর মিত্র, আমার স্ত্রী এখন কেমন আছে? দেখুন সম্রাট বাবু, আপনার স্ত্রীর যা অবস্থা, আরও কিছুদিন তাকে হসপিটালে রাখতে হবে। কি হয়েছে? আই থিঙ্ক সি ইজ হ্যালুসিনেটিং। আপনার মেয়েকে আপনি বাড়ি নিয়ে যেতে পারেন, বাট
প্লিজ বি কাইন্ড, সি নিডস কেয়ার। রিমি, রিমি, মা আমার, কি যে হলো মেয়েটার, না ভালো করে খাচ্ছিস? ওই পুতুলটা কি সব নষ্টের গোড়া? কি এমন আছে ওই পুতুলটার মধ্যে? হ্যালো পাপা, বলো। হ্যাঁ, মা আগের চেয়ে একটু ভালো আছে। ববি মাসি বলছিল রিমির ডাক্তারের নয় অন্য কিছুর প্রয়োজন। আমি মায়ের জন্য মেডিসিন আনতে যাচ্ছি, তুমি আমাকে একটু পরে ফোন করো। আচ্ছা, আপনার স্ত্রী এখন কেমন আছে? ডাক্তার কিছু ধরতে পারছে না, সমস্ত ধরনের টেস্ট করা হয়েছে, বারবার নাকি রিমিকে ভয় পাচ্ছে, আইসিইউতে রাখা হয়েছে। তা আমি বুঝতে পারছি। মৃণাল, মৃণাল, এখানে বসো। ইনিই হলেন সম্রাটবাবু। এরকম ভয়ঙ্কর ডেমনিক পাওয়ারের থেকে রিমিকে বাঁচাতে গেলে আমাদের এক্সোরসিজম করতে হবে, বিকজ সি ইজ পজেসড। আর এক্সোরসিজমের জন্য আমাদের পারমিশন নিতে হবে। কিন্তু স্যার, তাতে তো যথেষ্ট সময় লাগবে। পারমিশন ছাড়া বিজন বাবু, আমার মেয়েটার হাতে বেশি সময় নেই। বিজন বাবু, আমার মেয়েটাকে বাঁচান, রক্ষা করুন ওকে। শান্ত হন, শান্ত হন সম্রাটবাবু। এই কাজটা আমরাই করব, তবে শয়তানের শক্তি নিয়ে খেলা যেন না হয়, তাহলে আমরা কেউ বাঁচব না। ভগবান আমাদের সহায় হন। তবে এর আগে আমার একটা জিনিস দরকার, সেটা হলো একটু মাটি। যেখানে রিমি নিখোঁজ হয়েছিল ওই জায়গার মাটি। আর ওই মাটিটা এমন সময় তুলতে হবে না দিনও হয় না রাতও হয়। মানে সন্ধেবেলা। সম্রাটদা, আমাদের আর ওয়েট করা চলবে না। সন্ধে নামার আগেই মাটি আমাদের সংগ্রহ করতে হবে। চলো, আর অপেক্ষা করা চলবে না। আচ্ছা বিজন বাবু, আপনাকে তাহলে আমি কল করছি। কি আপনারা? সেটা জানার আগে আপনি বলুন, আপনি এই জঙ্গলে কি করছেন? আমি এখানেই থাকি। আপনি এই গভীর জঙ্গলে একা থাকেন? আমার বাড়ি এখানে। আপনাদের দুজনকে তো আগে কখনো দেখিনি এখানে। আমার মেয়ে রিমি কিছুদিন আগেই এইখানেই হারিয়ে গেছিল, হঠাৎ করে আবার ফিরেও এসেছে, কিন্তু ওর মধ্যে অনেক চেঞ্জেস দেখা গেছে। এই জঙ্গলে অনেক অপদেবতার বাস রয়েছে। আপনার মেয়ের কাছে একবার আমাকে নিয়ে যাবেন।
এই জঙ্গলে আমার ছেলেটার একটা পুতুল হারিয়ে গেছে। আমি ওটাকে খুঁজছি। সায়ন হ্যান্ডিকে তাই বলছিলাম। কিন্তু সূর্য, কাল তো। আচ্ছা ঠিক আছে, কাল সন্ধ্যে 6টায় দেখা হবে। কে? ও সম্রাট বাবু, আসুন আসুন আসুন। আসলে আমি একাই চলে আসলাম। মেয়েটা বাড়িতে একা আছে তো, তাই সূর্যকে রিমির কাছে বসিয়ে আসলাম। এই নি সেই মাটি। মৃণাল, মৃণাল, কে আপনি? স্যার, আমি পলাশ। পলাশ? মৃণাল কই? মৃণাল কিছুদিনের জন্য দেশের বাড়িতে গেছে, তাই আসতে পারবে না। শুনলাম আপনারা নাকি এক্সোসিয়েশন করছেন। মৃণাল কি আপনাকে কিছু বলে গেছে? না, মানে যদি মেয়েটাকে আমার হাতে এক্সোসিয়েশন না করে তুলে দিতেন। হোয়াট? কাজটা কিন্তু ওনারা মোটেই ভালো করেনি স্যার। সেদিন শনিবার ছিল, আবার ভরা অমাবস্যা। মেয়েটা একা একা জঙ্গলে ফেলতে গিয়েছিল। এই তুমি যাও, যাও এখান থেকে, যাও যাও, তোমাকে দরকার নেই, যাও। ঠিক আছে স্যার, আজকে আপাতত চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আসুন। জানেন, ও কিছু খাচ্ছে না। কিসে যে ওকে ধরেছে কিছু বুঝতে পারছি না। ওই জন্যই তো স্যার বলেছিলাম মেয়েটাকে আমার হাতে তুলে দিন। এই চুপ কথা। সম্রাট বাবু, একদম চিন্তা করবেন না, আমি তোকে বাঁচাবার চেষ্টা করছি। চিন্তা করবেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন। ও আমার মায়ের সাথে কথা বলেছে, মা আসছে। আমি রিমিকে ছেড়ে কোথাও যাবো না, রিমি আমার সঙ্গেই থাকবে। তোমরা কেউ পারবে না রিমিকে আমার থেকে সরিয়ে নিয়ে যেতে। আচ্ছা ম্যাডাম, সব কিছু জানার আগে সত্যি করে বলুন তো, অ্যাকচুয়াল ঘটনাটা কি ছিল? কোনো কিছু লুকাবেন না। হ্যাঁ, আজ আমি আপনাদের সব বলবো। লাভ ম্যারেজ হলেও আমার ম্যারেজ লাইফ মোটেই সুখে ছিল না। ডাক্তার বলল আমার হাজবেন্ডের লিভারে সমস্যা দেখা দিয়েছে। আমার স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকেরা আমাকে জঙ্গলে ফেলে রেখে চলে যায়। কয়েক মাস পর আমার ছেলের জন্ম হয়, নাম দি সায়ন। ছেলের ব্রেনে চোট লেগেছিল। জন্মানোর পর থেকেই ও কোমায় ছিল। নিজেকে শক্ত করুন ম্যাডাম। আমাদের শরীর কোমাতে থাকা অবস্থায় বায়োলজিক্যালি বেঁচে তো থাকে, কিন্তু ওর আত্মা ঘুরে বেড়ায় সর্বত্র। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের চিন্তার বাইরে যে জগৎ আছে, এসব সেখানকারই ঘটনা। তবে রিমির শরীরে দুটি আত্মার সংঘাত চলছে। এইভাবে বেশিক্ষণ চললে রিমির শরীর সহ্য করতে পারবে না। এখন কি হবে বিজন বাবু? দেরি না করে তাহলে চলুন আমরা রিনির কাছে যাই। যতক্ষণ না আমি বলছি, রিমি যতই কাকুতি মিনতি করুক, যাই বলুক না কেন, তোমরা কেউই ওর কাছে যাবে না। সম্রাট বাবু, আপনি আস্তে আস্তে রিমিকে ডাকুন। রিমি, রিমি, মা আমার, তুই তোর বাবার ডাক শুনতে পাচ্ছিস না? বাবা, বাবা, আমায় বাঁচাও, আমি অনেক দূরে। ও আসছে, ও আমায় কোথায় আটকে রেখেছে? আমি কিছু চিনতে পারছি না।
তুই কোথায় চলে গেছিস? মা বল, কে তোকে আটকে রেখেছে? বলো, তোমাকে কে আটকে রেখেছে? বলো, তুমি বলো, কে তোমায় আটকে রেখেছে? পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। তোমাকে ওরা যা যা বলছে তুমি সেটা শুনবে না। ও আমার ছেলেকে দেখাশোনা করতো। হ্যাঁ, আমি সায়নের আত্মাকে বাধ্য করেছিলাম রিমির শরীরে প্রবেশ করতে। তুই এসব কি বলছিস পলাশ? সায়নের শরীর তো অচল, ওর আত্মার কোনো কাজ ছিল না, তাই আমি ওর আত্মাকে কাজে লাগিয়েছি। ওর আত্মা রিমির মতো অনেক বাচ্চার আত্মাকে আমার কাছে নিয়ে আসবে। তবেই তো আমি হয়ে উঠবো সর্বশক্তিমান অবিনাশার। এবার বুঝতে পেরেছেন তো নন্দিনী দেবী? আপনি কি চান যে আপনার সায়নের দিয়ে অন্য কারো ক্ষতি হোক? শুধু রিমি নয়, সায়নকেও আপনি ঠিক করতে পারেন। একটা কাজ করতে হবে, রিমির শরীর থেকে সায়নের আত্মাকে দূর করতে হবে, আর তা না হলে দুজনের মৃত্যু অনিবার্য। মিঠুন বাবু, আপনারা যা করছেন করুন, আমি এক্ষুনি আসছি। সায়ন, ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে এরকম শরীর দিয়েছেন, নিশ্চয়ই তার কোনো দরকার আছে। ওরা সবাই পাগল, তুই বলো। আমি রিমির বাবা, আমি বেঁচে থাকতে রিমির কোনো ক্ষতি হতে পারে না। আর কিছুক্ষণের মধ্যেই আমি ওকে নিয়ে চলে যাব অনেক দূরে। এই দেখো সায়ন, তোমার মা তোমার শরীর নিয়ে এসে গেছে। সায়ন, এক্ষুনি তুমি রিমির শরীর থেকে বেরিয়ে যাও। ভগবান ঈশ্বরের নামে তোমায় দিচ্ছি। সায়ন, তুমি আমার মেয়ের শরীর ছেড়ে দাও। আমি রিমিকে নিয়ে Eternal Father, I offer you the body and blood of you now, Lord, in atonement for those of the whole world. For the sake of his awful passion, have mercy on us and on the whole world. For the sake of his awful passion, have mercy on us and on the whole world. Holy God, the mighty one, Holy immortal one, have mercy on us and on the whole world. Holy God, the mighty one, Holy immortal one, have mercy on us and on the whole world. Holy God, the mighty one, Holy immortal one, have mercy on us and on the whole world. বাবা, আমি ছাদে কি করছি? বাবা, সম্রাট বাবু, এবার আপনি আপনার মেয়ের কাছে যেতে পারেন। বাবা, বাবা, নন্দিনী দেবী, এবার আপনি আপনার ছেলের কাছে যেতে পারেন। কি ব্যাপার? আমি এবার সায়নকে নিয়ে দূরে কোথাও চলে যাব। আপনার তো কোথাও যাওয়া হবে না, আপনি সায়নকে নিয়ে আমাদের সঙ্গেই থাকবেন, আর আমার রিমি আর রিতম দুজনে খেলার সাথে পেয়ে যাবে।